আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আপনাদের জন্য একটা অসাধারণ সুন্দর সিনেমা নিয়ে হাজির হলাম। যদি কোনো গল্পের মাধ্যমে আপনারা অনন্য একটি জাদুকরী দুনিয়াতে হারিয়ে যেতে চান, তবে কুবো অ্যান্ড দ্য টু স্ট্রেংস আপনার জন্য। এটা আপনাকে নিয়ে যাবে কুবোর সাথে এক অসাধারণ সাহসিক অভিযানে, যেখানে রয়েছে জাপানিজ সংস্কৃতি, মনোমুগ্ধকর ভিজুয়ালস আর অন্তর ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পে শুরু হয় একটা বিশাল সমুদ্র দেখিয়ে, যেখানে একটা সামুদ্রিক ঝড়ের মধ্যে একজন মহিলা বোটে করে কোথাও যাচ্ছিল। তার কাছে একটা সেতারও রয়েছে। মহিলাটিকে দেখেই মনে হচ্ছিল যে সে খুবই সাহসী। সমুদ্রের রূপ আস্তে আস্তে ভয়ঙ্কর হতে থাকে। উত্তাল সমুদ্রের এক ভয়ঙ্কর ঢেউ মহিলাটির দিকে এগিয়ে আসছিল। মহিলাটি তখন তার ম্যাজিক্যাল সেতারটি বাজিয়ে সে বিশাল ঢেউকে দুই ভাগে ভাগ করে দেয়। কিন্তু তার পেছনে এমন আরেকটি ভয়ঙ্কর ঢেউ তার দিকে এগিয়ে আসে, আর মহিলাটি কিছু করার আগে ঢেউটি মহিলাটার নৌকাসহ তার উপরে আছড়ে পড়ে। আর এই মহিলাটা একটা পাথরে গিয়ে আঘাত পায়। তবে সৌভাগ্যবশত এবারের যাত্রায় মহিলাটি কোনো রকমে বেঁচে যায়, কারণ ঢেউটা তাকে ভাসিয়ে কিনারায় নিয়ে এসেছিল। মহিলাটি চারপাশে খুঁজে দেখে যে তার ব্যাগটা কোথায় পড়ল। আসলে সেই ব্যাগের মধ্যে তার নিজেরই ছোট্ট বাচ্চা ছেলেটা ছিল, যে ছেলের নাম ছিল কুবো। বাচ্চাটার একটা চোখ নষ্ট ছিল, কারণ বাচ্চাটার নিজের দাদু ভাই তার একটা চোখ উপড়ে নিয়েছে। এরপর আমাদের বেশ কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে কুবো এখন বড় হয়ে গেছে। 7-8 বছর বয়স হয়ে গেছে তার। বাচ্চাটি তার মাকে খুবই ভালোবাসতো। এত ছোট বয়সে সে নিজের অসুস্থ মায়ের দেখভাল করত, খাওয়া দাওয়া করিয়ে দিত। আর কুবোর মা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে। সে কথা বলে না, নিজে থেকে কখনো নড়াচড়াও করে না। তাকে দেখে মনে হতো যে হয়তো কোনো ভয়ঙ্কর অতীত তিনি নিজের মধ্যে লালন পালন করছে, যেটা তিনি চাইলেও ভুলতে পারছে না। যাই হোক, কুবো প্রতিদিন নিজের মায়ের সেতারটা নিয়ে গ্রামে যেত, আর সে মানুষদের গল্প এবং গান শোনাতো। সে কাগজের অনেক পুতুল বানাতে পারত, আর সেই পুতুল আর সেতার বাজিয়ে গল্প গান শুনিয়ে কিছু টাকা ইনকাম হলে সেই টাকা দিয়েই সে তার মায়ের জন্য এবং নিজের জন্য খাবার কিনত। তো এভাবে একদিন গল্প বলা শেষ করে কুবো নিজের বাড়িতে ফিরে আসে। সে আর তার মা একটা পাহাড়ের গুহায় বসবাস করত। তার মায়ের একটা অদ্ভুত রোগ ছিল। তিনি দিনের বেলায় মূর্তির মতো নিস্তেজ হয়ে থাকতো, আর সূর্য ডোবার সাথে সাথে স্বাভাবিক হয়ে কুবোকে বিভিন্ন রকমের গল্প শোনাতো। কুবোর পূর্বপুরুষ আর তার দাদুর গল্প। কুবোর মা বলে যে কুবোর কাছে থাকা কাগজের পুতুল, অর্থাৎ যার মাথায় একটা চাঁদ রয়েছে, তাকে মুন কিং বলা হয়, যে হচ্ছে কুবোর দাদু। ওটার সামনে যে সৈনিকটা রয়েছে সেটা হচ্ছে কুবোর বাবা, যে কিনা কুবোকে অনেক ভালোবাসে। কুবোর মা আজকে কুবোকে একটা ভয়ঙ্কর সত্যি জানিয়ে দেয় যে কুবোর একটা চোখ তার ওই দাদুই তুলে নিয়েছে। হয়তো কুবোর উপরে আবারও হামলা হতে পারে। আর তাই তো তার মা সব সময় কুবোকে নিয়ে এতটা টেনশনে থাকে, আর কুবোকে বেশিক্ষণ বাইরে থাকতেও নিষেধ করে দেয়। তো কুবোর মা বলে যে সন্ধ্যা নামার সাথে সাথেই যেন সে বাড়িতে ফিরে আসে। কুবোর সেফটির জন্য সে কুবোকে একটা মাংকি পুতুল দেয়, আর বলে যে এটা যেন সব সময় কুবোর সাথেই থাকে। তাছাড়াও তার মা তাকে আরও জানিয়ে দেয় যে তার বাবার কবরটা এই গ্রামেই রয়েছে। পরদিন আর দেরি না করে কুবো সেই কবরস্থানে চলে যায় নিজের বাবার কবরটা দেখার জন্য। বাবাকে কুবো অনেক ভালোবাসতো। সে তার বাবার কবরের পাশে বসে নিজের মনের অনেক কথা শেয়ার করে। ছোট্ট কুবো এটা বুঝতেই পারে না যে তার বাবা কোনো কথারই উত্তর দেবে না। কুবো এত কথা শেয়ার করলো, কিন্তু তার বাবা কোনো রিপ্লাই দিল না। তাই কুবো খুবই হোপলেস হয়ে পড়ে। মন খারাপ করে সে তার বাবার কবরের উপরে যে কাগজের লণ্ঠনটা পড়েছিল সেটা দূরে ছুঁড়ে মারে। কুবো বুঝতে পারে যে লণ্ঠনটা ফেলে দিয়ে সে অনেক বড় ভুল করে ফেলেছে, তাই দ্রুত সে লণ্ঠনটা তুলে নেয়। আর তখনই নদীর ওপারে কুবো দুজন মহিলাকে তার দিকে উড়ে আসতে দেখতে পায়। আসলে এরা ছিল কুবোর মায়ের বোন। তাছাড়া এরা দুজন ছিল ভয়ঙ্কর ডাইনি। তাছাড়াও কুবোর দাদুর মতো এরাও কুবোর অন্য আরেকটা যে চোখ ছিল সেটা নিয়ে নিতে চায়। কুবো খুবই ভয় পেয়ে যায়। সে দৌড়াতে থাকে। তখনই সেই দুই বোন ম্যাজিক করে কুবোর পেছনে ভয়ঙ্কর একটা ঝড় পাঠিয়ে দেয়। কুবো নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়।
মুখ তুলে সে সামনে তাকিয়ে দেখে যে তার মা সেই সেতারটা নিয়ে দাঁড়িয়ে আছে। কুবোর মা ভয়ঙ্কর রূপ নিয়ে সেই সেতারটা বাজালে তার মধ্য থেকে একটা এনার্জি বের হতে থাকে, যার ফলে সেই দুই ডাইনি আর ঝড় দূরে সরে যেতে থাকে। তারপর কুবোর মা তাকে জানায় যে এবার সঠিক সময় হয়ে এসেছে, তার বাবার অসমাপ্ত কাজ এখন কুবোকেই করতে হবে। সে আরও জানায় যে কুবোই সেই সোলজার যে কিনা মুন কিংকে হারাতে পারবে, তবে এই জন্য কুবোকে প্রথমে সেই 3টে জাদুর জিনিসের খোঁজ করতে হবে, যেন কেউ তার চোখটা আর না নিতে পারে। এরপর কুবোর মা জাদুর মাধ্যমে কুবোর পিঠে পাখনা বসিয়ে দেয়। কুবো তার মাকে ছেড়ে যেতেই চাচ্ছিল না, কিন্তু অদৃশ্য এক শক্তি তার মায়ের থেকে কুবোকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই কুবোর মায়ের মাথার কিছু চুল ছিঁড়ে কুবোর হাতে চলে আসে আর কুবো অদৃশ্য হয়ে যায়। এরপর কুবোর মা তার 2 বোনের সাথে ফাইট করে অনেক দূরে পাঠিয়ে দেয়। অন্যদিকে কুবো যখন চোখ খোলে তখন তার সামনে একটা বানরকে দেখতে পায়। এটা ছিল সেই মাংকি পুতুলটা যেটা কুবোর মা কুবোকে দিয়েছিল। আসলে কুবোর মা তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেই পুতুলটার মধ্যে প্রাণ দিয়ে দিয়েছে। বানরটা কুবোকে জানায় যে কুবোর মাকে তার বোনেরা মেরে ফেলেছে, তাই এখন কুবোর দায়িত্ব তার মায়ের সকল ইচ্ছেগুলো পূরণ করা। তাছাড়া বানরটা কুবোকে বলে যে কুবো যেন সব সময় তার কথাই মেনে চলে। তো যাই হোক, কুবো খুবই ভেঙে পড়েছিল। মন খারাপ করে সে তার মায়ের সেই চুলগুলো দেখতে থাকে। তখন বানরটা সেই চুলগুলো নিয়ে কুবোর হাতে বেঁধে দেয় আর বলে যে তোমায় এখন সেই 3টা ম্যাজিক্যাল জিনিস খুঁজে বের করতে হবে যা তোমার মা তোমাকে করতে বলেছিল। কুবো তো খুবই ছোট, সে বুঝতেই পারে না যে এত বড় বড় কাজ সে কিভাবে করবে। তখনই বানরটা কুবোকে কনফিডেন্স দিয়ে বলে যে খুব তাড়াতাড়ি তুমি সেগুলো অবশ্যই খুঁজে পাবে। কুবো খেয়াল করে যে তার কাছে থাকা একটা কাগজের পুতুল জ্যান্ত হয়ে গিয়েছে, আর সে কুবো আর বানরটাকে গাইড করছে ম্যাজিক্যাল জিনিসগুলো খুঁজে পাবার জন্য। পুতুলটা নির্দেশ দেয় আর তারা দুজন সে পুতুলটার দেখানো পথে যেতে থাকে। তো যেতে যেতে ওরা অনেক দূরে চলে আসে। ওরা দেখতে পায় যে সেখানে একটা গুহার ভেতরে অদ্ভুত ছায়া পড়ে রয়েছে। বানরটা সেফটির জন্য সেই ছায়াটাকে অ্যাটাক করতে চাইলে কুবো তাকে বাধা দেয় আর বলে যে এটাকে মেরো না, সে আমার বাবার ব্যাপারে সব কিছু জানে। আর এই বিশাল আকৃতির লোকটা এই কথা শুনে কুবোকে বলে যে কুবোর প্রতিটা কাজে সে কুবোকে সাহায্য করবে। সবাই আবার তাদের যাত্রা শুরু করে। তো এখন কাগজের পুতুলটা সবাইকে নির্দেশনা দিতে দিতে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে একটা গুহার প্রবেশদ্বার ছিল একটা কঙ্কালের মুখের আকৃতির। বিশাল সাইজের এই লোকটা কঙ্কালের একটা দাঁত স্পর্শ করার সাথে সাথে পুরো জায়গাটা ভেঙে ওরা সবাই নিচে পড়ে যায়। চোখ খুলে সবাই দেখতে পায় যে ওদের সামনে একটা তলোয়ার সুরক্ষিত অবস্থায় রয়েছে। কুবো তলোয়ারটা দেখে বুঝতে পারে যে এটাই সেই তলোয়ার যেটার গল্প তার মা তাকে শোনাতো। কিন্তু যখনই ওরা তলোয়ারটাকে সেখান থেকে বের করে সাথে সাথে সেখানে একটা বিশাল সাইজের কঙ্কাল চলে আসে। বানরটা সেই তলোয়ার দিয়ে কঙ্কালটাকে আঘাত করতে যায় আর আচমকায় তলোয়ারটা ভেঙে যায়। তখন সবাই বুঝতে পারে যে এটা আসলে নকল তলোয়ার। এমন সময় কুবো কঙ্কালটার মাথার খুলির দিকে খেয়াল করে যেখানে অনেকগুলো তলোয়ার ছিল, যার মধ্যে একটা তলোয়ার ছিল একটু ইউনিক। বিশাল সাইজের লোকটা তখন কুবোকে তার পিঠে নিয়ে উড়ে যায় কঙ্কালের মাথার কাছে, আর কুবো সেই তলোয়ারটা নিয়ে নেয়। আর অদ্ভুতভাবে তলোয়ারটি নেওয়ার পরপরই কঙ্কালটা ভেঙে গুড়িয়ে যায়। তারপর সবাই মিলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে তারা এক নতুন বিপদের সম্মুখীন হয়, কারণ তাদের সামনে ছিল সমুদ্র, কিন্তু পার হবার জন্য সেখানে কিছুই ছিল না। কোনো উপায় না দেখে কুবো তার ম্যাজিক্যাল সেতারটা দিয়ে কিছু ঝরা পাতা একত্রিত করে একটা বিশাল সাইজের নৌকা তৈরি করে ফেলে। তারপর সবাই সেই নৌকাতে করে পার হবার চেষ্টা করে, কিন্তু চলতে চলতে এভাবেই ওদের 4 জনের মধ্যে অনেক ভালো বন্ডিং হয়ে যায়। কিন্তু রাত হতেই কুবোর মধ্যে একটা ভয় কাজ করতে থাকে, কারণ ওর মায়ের বোনেরা শুধুমাত্র রাতেই হানা দেয়। তো এখন কুবোর সেই 3টে ম্যাজিক্যাল জিনিসের মধ্যে আরেকটা জিনিস ছিল একটা কবচ, যেটা ছিল এখানকারই পানির নিচে। তো এখন বিশাল দেহের এই মানুষটা পানিতে ঝাঁপ দেয় সেই কবচটি উদ্ধার করতে। অনেকটা সময় পার হয়ে গেলেও সেই লোকটা আর উপরে আসে না। এমন সময়ে আবার হঠাৎ করে সেখানে পরিবেশ পাল্টে যেতে থাকে আর সেই ডাইনিরা কুবোকে ধরতে সেখানে চলে আসে।
কুবো কি করবে ভেবে না পেয়ে পানিতে ঝাঁপ দেয়, যেন একই সাথে সেই কবজ আর লোকটিকে সে উদ্ধার করতে পারে। তো পানির নিচে কিছু দূর যেতেই কুবো সেই কবজটা পেয়েও যায়, কিন্তু এটার মাথার যে টুপিটা ছিল তা এখানে ছিল না। হঠাৎই কুবো খেয়াল করে যে একটা বিশাল চোখ উদয় হয়েছে, আর সেই বিশাল সাইজের চোখটা কুবোকে হিপনোটাইজ করতে থাকে, যার ফলে কুবোর ম্যাজিক্যাল পাওয়ার কমে যেতে থাকে। এদিকে কুবোর ম্যাজিক্যাল পাওয়ার কমে যাবার সাথে সাথে তার তৈরি করা সেই নৌকাটিও ভাঙতে শুরু হয়। এদিকে বানরটাকেও সেই ডাইনি দুজন ধরে ফেলে। এমন সময় মোটা দেহের লোকটা উপরে ভেসে আসে। বানরটা দ্রুত লোকটাকে বলে যে কুবো এখনো পানির নিচে আছে, যত দ্রুত সম্ভব তুমি ওকে বাঁচাও। লোকটা বহু কষ্টে কুবোকে পানির নিচ থেকে উপরে নিয়ে আসে, আর বানরটা সেই ম্যাজিক্যাল তলোয়ারটা দিয়ে ডাইনি দুজনকে আঘাত করে অনেক দূরে পাঠিয়ে দেয়। এরপর কোনো রকমে সবাই মিলে একটা কিনারায় এসে আশ্রয় নেয়। এদিকে বানরটা তার একে নির্মম সত্য কুবোকে জানায় যে সে আসলে কুবোর মা। মৃত্যুর সময় তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে সে নিজের আত্মাটাকে সেই বানরের পুতুলটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিল। কুবো এইসব কিছু শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ সে তার মাকে ফিরে পেয়েছে। তখন কুবো তার মাকে জিজ্ঞাসা করে যে মা, এইসব কিছু কেন হচ্ছে? কুবোর মা তখন আসল সত্যিগুলো তাকে জানিয়ে দেয়। আসলে কুবোর মা কোনো মানুষই ছিল না, তবে তার প্রেম হয়েছিল একটা মানুষের সাথে, অর্থাৎ কুবোর বাবার সাথে। এইসব কিছু জানতে পেরে কুবোর দাদু অনেক রেগে গিয়েছিল। কুবোর দাদু চাইতো যে কুবোর মা যেমন, সে যেন তেমন কাউকেই বিয়ে করে, কিন্তু কুবোর মা তার কথা শোনেনি। গল্প শুনতে শুনতে ছোট্ট কুবো কখন যে ঘুমিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। আর তখনই স্বপ্নের মধ্যে কুবো তার দাদুর দেখা পায়। কুবোর দাদু তাকে বলে যে দাদু ভাই, আমি কিন্তু অন্ধ, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ধীরে ধীরে ঠিকই বুঝতে পারবে। আর হ্যাঁ, তুমি যে জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছ তার মধ্যে 3 নাম্বার জিনিসটার খোঁজ আমি তোমাকে বলে দেব। এরপর কুবোর দাদু তাকে একটা বাড়ি দেখায়। কুবো পানির মধ্যে যে কবজটা পেয়েছিল তার অবশিষ্ট অংশ, অর্থাৎ সেই টুপিটাই ছিল সেই 3 নাম্বার ম্যাজিক্যাল জিনিস, যেটা ছিল কুবোর দেখা স্বপ্নের সেই বাড়ির ভেতরে। কুবো ঘুম থেকে উঠে সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দেয়, আর পরদিন সকালেই তারা বেরিয়ে পড়ে সেই রহস্যময় বাড়িটার খোঁজে। তো অনেক দূর যাওয়ার পরে তারা অবশেষে সেই বাড়িটার সামনে এসে পৌঁছায়, কিন্তু বাড়িটা ছিল প্রায় ধ্বংসপ্রায়। তাই কুবো ভাবতে থাকে যে সেই টুপিটা হয়তো এখানে পাওয়া যাবে না, কিন্তু কুবোর মা বুঝতে পারে যে এটা ছিল কুবোকে ধরার জন্য তার দাদুর একটা প্ল্যান, কারণ সেখানে ওই ডাইনি দুটো অলরেডি চলে এসেছে। তারা কুবোর কাছে গিয়ে কুবোর চোখটা বের করে নেওয়ার চেষ্টা করছিল। ডাইনিটা প্রথমে কুবোকে হিপনোটাইজ করার জন্য তাকে বলে যে মোটা দেখতে ওই লোকটা তোমার বাবা, কিন্তু কুবো এই সব কথাতে একদমই কান দেয় না। সে ডাইনিটাকে একটা ঘুষি মেরে তার মুখের মাস্কটা খুলে ফেলে। ডাইনিটা যখন রেগে গিয়ে কুবোর উপরে হামলা করে দেয়, তখন কুবোর মা অর্থাৎ সেই বানরটা এইসব কিছু দেখে সেই ম্যাজিক্যাল তলোয়ারটা দিয়ে ডাইনির উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কুবোর মা কিছুতেই ডাইনিটার সাথে পেরে উঠছিল না। তো সবাই মিলে চেষ্টা করে ডাইনিটাকে থামাতে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে কুবোর মা মারাত্মকভাবে আহত হয়ে পড়েছে। বিশাল সাইজের সেই লোকটা কুবোর মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই সেই ডাইনি তলোয়ার দিয়ে এই লোকটাকে পেছন থেকে এসে মেরে ফেলে। ডাইনিটা শুধু তাকে মেরেই ক্ষান্ত হয় না, সে কুবোর মাকেও মেরে ফেলে। এইসব কিছু দেখে প্রচণ্ড কষ্টে কুবো তার কাছে থাকা সেই সেতারটা বাজাতে শুরু করে, আর সেতারের মধ্যে থেকে এক প্রকার ব্লু এনার্জি বের হতে থাকে, যার সাউন্ড ডাইনিটা একদমই সহ্য করতে পারছিল না, ফলে ডাইনিটা সেখানেই মারা যায়। তো এখানে কুবোর সাথে থাকা সবাই তো মারা গিয়েছিল, কিন্তু কুবোর সাথে থাকা সেই গাইড করা পুতুলটা তখনও বেঁচে ছিল, আর সে কুবোকে সঠিক দিশায় যাওয়ার জন্য গাইড করতে থাকে। কুবো তখন সেখানে একটা ম্যাপ দেখতে পায়, আর এই ম্যাপে কবজের অবশিষ্ট অংশ অর্থাৎ টুপিটার কথা উল্লেখ রয়েছে। কুবো বুঝে যায় যে এখন তাকে কি করতে হবে। এরপর সে তার সেতারটা আবারও প্রচণ্ড জোরে জোরে বাজাতে থাকে, যার ফলে সেখানে থাকা সকল লাল কাপড়গুলো কুবোর শরীরে এসে অ্যাটাচ হয়ে যায়। কুবোর মধ্যে এতটাই পাওয়ার চলে আসে যে সে উড়তেও পারে। এক নিমিষে সে কবজের বাকি অংশ যে জায়গাতে ছিল সেখানে পৌঁছে যায়, আর এই জায়গাটা ছিল সেই গ্রাম যেখানে কুবো গ্রামের মানুষদেরকে গল্প শোনাতো।
কুবো দেখতে পায় যে গ্রামের কোনায় সেই কবজের বাকি অংশটা ঝুলছে। কুবো সেটা নিয়ে গ্রামের সবাইকে বলে যে আপনারা দ্রুত এখান থেকে চলে যান, কারণ কুবো জানে যে এখানে তার দাদু অবশ্যই আসবে আর সে গ্রামের সবাইকে মেরে ফেলবে। দেখা যায় যে সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যেই কুবোর দাদু সেখানে চলে আসে, আর তিনি এসেই কুবোকে বলে যে তোমার চোখটা আমাকে দিয়ে দাও যাতে আমি সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাই। প্রচণ্ড আক্রোশ নিয়ে কুবো তার দাদুকে বলে যে আপনি তো আমার কেউ না, আপনাকে আমার চোখ আমি কেন দেব? তাছাড়া আপনি আমার বাবা মাকে মেরে ফেলেছেন। বৃদ্ধা তবুও বলে যে তুমি এখন অনেক ছোট, তুমি কিন্তু আমার সাথে লড়তে পারবে না। এই কথা বলেই সে সাথে সাথে একটা ভয়ঙ্কর ড্রাগনের রূপ ধারণ করে আর কুবোর মাথা থেকে সেই টুপিটা দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে কুবোর শক্তি ধীরে ধীরে কমতে থাকে। তারপর কুবোকেও তিনি অনেক দূরে ছুঁড়ে ফেলে। কুবো খেয়াল করে যে সে একটা কবরস্থানে এসে পড়েছে। একদিকে কুবোর ম্যাজিক্যাল পাওয়ার কমে গিয়েছিল আর অন্যদিকে তার সেতারটাও ভেঙে গিয়েছিল। কোনো উপায় না পেয়ে কুবো তার হাতে থাকা তার মায়ের চুল আর নিজের চুল দিয়ে সেই সেতারটাকে আটকে দেয়। সেতারটা বাজালে সেটা থেকে এতটাই এনার্জি সৃষ্টি হয় যে কবরে থাকা প্রত্যেকটা লণ্ঠন জ্বলে ওঠে আর প্রত্যেকটা মৃত ব্যক্তির আত্মা বাইরে বেরিয়ে আসে। এটা দেখে গ্রামবাসীরাও সেখানে এগিয়ে আসে আর কুবো আবারও সেই সেতারটা বাজিয়ে তাদের চারপাশে একটা প্রোটেক্টেড শিল্ড তৈরি করে, যেটা ভেদ করে সেই ড্রাগনটা কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে পারছিল না। কুবো আবারও সেতারটা বাজায়, তখন সেতারের মধ্যে থেকে এমন এক এনার্জি বের হয় যে তার ড্রাগনটাকে নিমিষেই ঝলসিয়ে ফেলে আর সাথে সাথে চারপাশে সুনসান নীরবতায় ভরে যায়। আর তখন আমরা একটা বৃদ্ধ লোককে দেখতে পাই যে কিনা কুবোর দাদু ছিল। লোকটার কোনো কিছুই মনে ছিল না, এমনকি সে নিজেকেও চিনতে পারছিল না। এখানে সে কিভাবে এলো তাও সে জানে না। তখন গ্রামবাসীরা এগিয়ে এসে কুবোকে তার সাথে পরিচয় করিয়ে দেয় যে কুবোই তার নাতি। অতঃপর গ্রামবাসীরা সবাই মিলে একটা করে লণ্ঠন জ্বালিয়ে তার মধ্যে একটা করে চিঠি লিখে দেয়। এরপর সেগুলো নিজেদের প্রিয়জনের উদ্দেশ্যে নদীতে ভাসিয়ে দেয়। কুবো নিজেও দুটো লণ্ঠন নিয়ে তার বাবা আর মায়ের কবরের উপরে রাখে আর কুবো নিজের সকল মনের কথাগুলো তার বাবা মায়ের কবরের কাছে এসে বলছিল। তারপর লণ্ঠন দুটো ভাসিয়ে দেওয়ার পর দেখা যায় যে কুবোর বাবা মা কুবোর সাথেই রয়েছে। এর থেকে বোঝা যায় যে সকল বিপদে আপদে সব সময় কুবোর বাবা মা কুবোর পাশেই থাকবে। তো গল্পটা শেষ করার সাথে সাথে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা যারা অ্যানিমে দেখতে পছন্দ করেন তারা ক্রাঞ্চিরোলের সাবস্ক্রিপশন নিতে পারেন আমার ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেয়া লিঙ্কের সেই পেজটা থেকে। এছাড়াও সেখানে পাবেন 99 থেকে 150 টাকার মধ্যে একটা সুপার মুভি দেখার অ্যাপ, যেখানে আপনারা সব ধরনের মুভি মাত্র এক ক্লিকেই দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিও দেখার শেষে ফেসবুক পেজটা চেক আউট করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।